ওই যে বাংলায় একটা কথা আছে না, কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসে। ঢাকা স্টেডিয়ামের এই যে মাঠের দুরবস্থা, মানে চারদিকে এত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু মাঠের ঘাসের যে অবস্থা এটা তো খুবই খারাপ। যদিও ইদানিং পানি দিয়ে সার দিয়ে একটু চেহারা চেঞ্জ করা হচ্ছে, কিন্তু এই যে এই জায়গাগুলোতে যে অবস্থা এক পাশে, এটা তো খুবই নাজুক অবস্থা। 10ই জুনের আগে ঠিক হবে কিনা এটা সন্দেহ আছে। তো এই যে অবস্থা তৈরি হয়েছে, বা এই জন্য আমি নিজেও জাতীয় ক্রীড়া পরিষদকে গালি দিচ্ছিলাম যে আসলে তাদেরই দুর্নীতির ফসল এটা। আসলে ব্যাপারটা পুরোপুরি জাতীয় ক্রীড়া পরিষদ দায়ী না। দায়ী কে জানেন? বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তৎকালীন দুর্নীতিগ্রস্ত, ফিফা দ্বারা নিষিদ্ধ দুর্নীতির কারণে আবু নাইম সোহাগ। কিভাবে আবু নাইম সোহাগ সেটা বলছি। এই কাজটা শুরুতে ঘাস লাগানোর বা এই শেষ ভাগের কাজের দায়িত্ব আসলে এনএসসি ছিল, এনএসসি শুরু করেছিল। তো তখন এটা ফুটবল ফেডারেশনের থেকে অবজারভেশন দেওয়া হয়, না কাজ ঠিক হচ্ছে না। আবু নাইম সোহাগের সেই অবজেকশনের কারণে সেই কাজটা এনএসসির কাছ থেকে পুরোটাই তিনি নিয়ে নেন। এবং ওই ফান্ডে যা টাকা ছিল বা যে ধরনের ওই কাজের জন্য যত বাজেট ধরা হয়েছিল টোটালটাই আবু নাইম সোহাগকে দিয়ে দেওয়া হয়। আবু নাইম সোহাগ যেটা করে, এই কাজটা তার পছন্দের প্রতিষ্ঠান মনি অ্যান্ড সন্স নামে, মনি অ্যান্ড সন্স অথবা মনির অ্যান্ড সন্স নামে একটি প্রতিষ্ঠানকে দিয়ে দেয়, গোপালগঞ্জের একটি প্রতিষ্ঠান। এবং যেহেতু তার পছন্দের প্রতিষ্ঠান, এখানে কমিশন বাণিজ্যটা কেমন হয়েছে বুঝতেই পারছেন। এটা খুব স্বাভাবিক, মানে একবারে ওপেন সিক্রেটের মতোই। এখানে কমিশন বাণিজ্য ছিল বলেই ওই প্রতিষ্ঠানকে কাজ দেয়, যে প্রতিষ্ঠানের আবার এই ধরনের কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। ফলে যেটা হয়েছে যে তারা কোনোভাবে, একদিকে কমিশন দিতে হয়েছে, তাদের কাজের অভিজ্ঞতা নেই, ফলে এখন যে চিত্রটা দেখছেন তারই ফলাফল হচ্ছে এটা। এখন আবু নাইম সোহাগ শুধু একা নন, ফুটবল ফেডারেশনের এখন চাকরি করেন এরকম তানভীর নামে আর একজন আছে, তিনিও এই কাজগুলোর সাথে যুক্ত। তো নিজেরাই যখন নিজেদের পায়ে কুড়াল মারে, তাহলে আসলে বলার কিছু থাকে না। এটা তো ঘাসের কথা বললাম, মাঠের নিচের মানে শুরুর দিকে মাটি তো তুলে ফেলা হয়েছিল। তখন যে কাজগুলো করা হয়েছিল, তখন যেটা করেছিল ওটা জাতীয় ক্রীড়া পরিষদ। ওখানেও আবার দুর্নীতির শেষ নেই। ওখানে প্রায় 50-70% টাকা আগেই খেয়ে ফেলা হয়েছিল, কোনো রকম এক ধরনের মানে ধামাচাপা দিয়ে কাজটা করে ফেলা হয়েছে। এই কাজ কত নিম্নমানের এখন হয়তো অতটা বোঝা যাবে না। এই 10ই জুন যদি মানে আল্লাহ রহমতে বৃষ্টি না হয় বা কিছু না হয়, তাহলে হয়তো ভালো ভালো কেটে যাবে। কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে এই মাঠের আসল চেহারাটা বেরিয়ে আসবে। এটা পুরোপুরি ধান ক্ষেতের মতো হয়ে যাবে, কারণ ওই যে প্রপার ওয়েতে করা হয়নি। এই কারণে আবু নাইম সোহাগরা যে এই যে দুর্নীতির সাথে যুক্ত, এটা নিয়ে আমি বা আপনার আসলে বলার কিছু নেই, এটা তো ফিফার দ্বারা স্বীকৃত। অথচ এই মানুষগুলো, সেটা আবু নাইম সোহাগ বলেন, সালাম মুর্শিদি বলেন, ওই সময় যারা ফুটবল ফেডারেশনের কমিটিতে ছিলেন, প্রত্যেককেই যে কি পরিমাণ দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, জড়িয়ে গিয়েছিল, ফলেই তো আসলে ফিফা নিষিদ্ধ করেছে। এবং তারা কখনো নিচু গলায় একটু নিচু স্বরে কথা বলতেন না। আমার মনে আছে যেদিন নিষিদ্ধ হলো তার একদিন বা দুদিন পরে যখন প্রেস কনফারেন্স করা হলো, সালাম মুর্শিদির সে কি গলার আওয়াজ! আমরা 1 টাকার দুর্নীতি করিনি, এরকম কোনো প্রমাণ দিতে পারবেন না, আমাদেরকে দুর্নীতিগ্রস্ত বলবেন না। তখন সোহাগের দিকে তারা আঙুল তুলেছিল, সোহাগই সবকিছু করেছে। অথচ তিনিও কিন্তু আবার ফিফার দ্বারা জরিমানা দিতে হয়েছিল তাকে। তো দুর্নীতির সঙ্গে তারা প্রত্যেকেই জড়িত ছিল, এবং জড়িত ছিল বলেই আজ ফুটবলের এই অবস্থা। অথচ গত 16 বছরে তারা যেভাবে শাসন করেছেন বা ফুটবলটা পরিচালনার জন্য সময় পেয়েছেন, যদি ন্যূনতম ন্যূনতম আন্তরিক হতেন, তাহলে বাংলাদেশের ফুটবলের চেহারা আজ এই অবস্থায় থাকে না, অনেক চেঞ্জ হয়ে যেত। এটা কখনোই করেনি। যাকেই বলবেন ওই সময়ের কমিটিতে, কাজী সালাউদ্দিন তিনি জানতেনই না, তিনি তো ফেরেস্তা মাপের মানুষ। মানে তিনি কখনো ওই রকম দুর্নীতি, ওই রকম অনিয়মের সাথে যুক্তই না। তাকে যখনই বলা হতো যে না তিনি এসব কিছু জানেন না, এরকম কিছু হয়নি। আর খুব মুড নিয়ে চলাফেরা করতেন। একইভাবে সালাম মুর্শিদি, এই আবু নাইম সোহাগ, প্রত্যেকেই, এবং তখনকার যে ফিনান্সিয়াল অফিসার ছিল তিনি তো পালিয়েছে বোধহয়, সবাই মিলে আসলে দেশের ফুটবলটাকে একেবারে গলা টিপে যেভাবে হত্যা করা দরকার সেভাবে করেছে, শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখেছে।